বছর 2 মাস ধরে এসএফআইর রাজ্য সম্পাদক এবং সভাপতি সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমান, একের সঙ্গে আরেকজনের নামটা যেন চলে আসে স্বাভাবিক প্রক্রিয়াতেই। অভিন্ন হৃদয় বন্ধু, যে কোনো বড় ফুটবলের স্ট্রাইকার দুজনের সঙ্গে তুলনা করলেও কম পড়ে যাবে, এভাবেও বলা যেতে পারে। হয়তো তাদের মধ্যে ওই খেলার সময় বন্ধুত্বটা থাকে, বাইরে থাকে না, কিন্তু এক্ষেত্রে রাজনীতির বাইরেও বন্ধুত্ব অটুট ছিল। ফেসবুক ঘাঁটলেই এখন দেখা যাবে সৃজন এবং প্রতীকুরের কত ছবি ঘোরাফেরা করছে গোটা নেট মাধ্যমে। সেই ছবিগুলো দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, অনেক কিছু ব্যাখ্যা করা যায় না। তার মধ্যে একজন, প্রতীকুর রহমান, শত্রু শিবিরে নাম লিখিয়েছেন বলে তাকে বহিষ্কৃত হতে হয়েছে সিপিএম থেকে। আরেকজনের বাড়িতে আমার সঙ্গে রয়েছেন সৃজন ভট্টাচার্য। সৃজনদা, মানে বন্ধু বিয়োগ মৃত্যু নয়, কিন্তু আর হয়তো একসাথে আন্দোলন করা হবে না, হবেই না, সম্ভব হয়তো নয়। এই বন্ধুকে হারিয়ে ফেলাটা কি একজন রাজনৈতিক সহযোগীকে হারিয়ে ফেলার থেকে অবশ্যই বেশি কষ্টের নয়? কষ্ট তো বটেই। কষ্ট, আমি গত কয়েকদিন খুব মিডিয়ার মুখোমুখি হওয়ার মানসিক জায়গায় ছিলাম না। টানাপোড়েন গেছে। যতই রাজনীতি করি, সমাজের সামনে একরকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে হয়, কিন্তু আলটিমেটলি তো রক্তমাংসের মানুষ। ক্ষতবিক্ষত হয়েছি, মেলাতে পারিনি অনেক কিছু যেভাবে চিনতাম। এখনও আমাকে কেউ কেউ বলছেন যে আচ্ছা, তুমি আরেকটু আক্রমণাত্মক হয়ে বলছো না কেন, সামনে এসে বলছো না কেন। আমি তাদেরকে বললাম যে দেখেন, আমি তো এতদিন একরকমভাবে চিনে এসেছি, এখন রাতারাতি ওভারনাইট তেড়ে গালাগাল করার মতো প্রফেশনাল আমি এখনও হয়ে উঠতে পারিনি। সুতরাং ওই আছে, মনের মধ্যে অনেক রকম ঘুরছে মাথায়। এখন একটু থিতু হয়েছে, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের পার্টি নেতৃত্ব জানেন, তারাও তাদের মতো করে চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করে গেছি শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখার। খানিকটা নজিরবিহীনভাবেই প্রকাশ্যে মিডিয়ায় এসে এতগুলো কথা বলার পর, আমাদের পার্টির রাজ্য সম্পাদককে ব্যক্তিগতভাবে এতগুলো কথা বলার পর, তারপরেও আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে কিন্তু ওকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি। বিমানদা স্বয়ং ফোন করেছেন। সুতরাং আমাদের পার্টিও শেষ পর্যন্ত চেয়েছে ফিরে আসুক, কথা বলুক, কি মান অভিমান আছে তা যুক্তিসঙ্গত হতে পারে, তাতে দুটো ন্যায্য কথা আছে, শোনা হবে, অ্যাড্রেস করা হবে। আমিও সেই চেষ্টা চালিয়ে গেছি। শেষমেশ যখন বুঝলাম যে একদম হাত থেকে বেরিয়েই গেছে, ডিসিশন নিয়েছে যে কোনোভাবেই আর, মানে ধরো বন্ধুত্বটা তো হয়েছে রাজনীতি করতে এসে, একসাথে মার খেয়েছি, একসাথে কোনো একটা মিছিল বা কোনো একটা, ধরো একটা রাজভবন অভিযান বা বিধানসভা অভিযানের দিকে এগোচ্ছি, তোমরা সাংবাদিকরা থাকো, তোমরা বুঝতে পারবে, পুলিশের ব্যারিকেডটা কাছে এগিয়ে আসছে, ব্যারিকেডের উল্টো দিকে অনেক পুলিশ থাকে, তারা লাঠি হাতে উদ্যত হয়। সেই সময় দাঁড়িয়ে আমাদের চেষ্টা থাকে ব্যারিকেডটা ভেঙে এগিয়ে যাওয়ার, তাতে কোনো দোষের নেই। সব হয়ে টয়ে গেলে আলটিমেটলি তো যে ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছিল সে পিছনে চলে আসে, ফিরে আসে, তারপরে বাড়ি ফেরার বাস ধরে বা ইত্যাদি। কেউ যদি ঠিক করে নেয় যে আমি ব্যারিকেডের ওপারে পার্মানেন্টলি চলে যাব, আমি পুলিশের পক্ষেই দাঁড়িয়ে যাব, আমি শাসকের পক্ষেই দাঁড়িয়ে যাব, শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখার চেষ্টা করতে হয়, সেটা করেছি। তারপরে যখন দেখলাম আর কোনোভাবেই, তখন আস্তে আস্তে একটা অ্যাকসেপ্টেন্স চলে আসে মনে। সেই কারণে আজকে তোমার সাথে খানিকটা কথা বলতে পারছি। মানে বন্ধুত্বের জায়গাটা হয়তো আর আগের মতন থাকবে না, সেটা মেনে নিতে হবে। কিন্তু আমি বলছি যে কেন, মানে হয় না আমরা শেষ মুহূর্তে বন্ধুর কথায় সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলি, বা কাছের লোক কেউ একটাকে কিছু বললে সব ভাবনা চিন্তা সব গুলিয়ে যায়। এক্ষেত্রে হলো না কেন? ক্ষমতা, প্রলোভন এতটাই সহজ? বন্ধু হিসেবে আমার ব্যর্থতাও হতে পারে। কেন এমন মনে হচ্ছে? জানি না, চেষ্টা করলাম তো অনেক, কেন শুনলো না, কিসে আটকালো, কি বোঝাপড়া হয়ে গেছে ওদের সাথে, কি এমন আছে যার জন্য এত লোকের এত ভালোবাসা ছেড়ে বেরিয়ে যাওয়া যায়। আমি খুব ভালো জানি না, মানে আমার ধারণা, আমি তো খানিকটা ওকেও চিনি, একেবারে দায়িত্বজ্ঞানহীন হঠকারী একটা কাজ করলো, দূরটা দেখলো না, হয়তো ইমিডিয়েট কোনো লাভ ক্ষতি দেখেছে, জানি না, বলতে পারবো না আমি। আমার ধারণা পস্তাবে, আমার ধারণা বেশি দিন লাগবে না, বাড়ি ফিরে নিজে আফসোস করবে যে এটা কেন করলাম।
এই কথাগুলো শোনার পর প্রতিকুর রহমানের অন্দরে কি উথাল পাথাল হবে আমি জানি না, তবে এই যখন তুমি ওকে বোঝানোর চেষ্টা করছো, ওর সঙ্গে কথা বলছো, তখন তোমাকে কি যুক্তি দিয়েছে সেটা কি বলা সম্ভব? কিছুটা আভাস দেওয়া সম্ভব? অনেক ব্যক্তিগত কথা, সব আমি বলবো না, কতগুলো জেনারেল কথা। এক তো আমাদের পার্টি সম্পর্কে কতগুলো মান অভিমান বলেছে বটেই। দেখো, সেটা হতে পারে, সেটা আমি একেবারে আউট অ্যান্ড আউট ডিনাই করে দেবো। এই ধরনের মান অভিমান হয়, সংবেদনশীলতার সাথে দেখতে হয়, কথা বলতে হয়, কাছে ডাকতে হয়। তা সেই প্রক্রিয়াটাও তো খানিকটা হচ্ছিল না তা নয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম কারুর উপর একটুখানি বেশি বাড়তি রাগ হয়ে গেছে, স্বয়ং বিমান বসু ডাকলেন। আমি জানি না কি মানে এইরকম হচ্ছে যে এত তাড়াতাড়ি প্রায় জেদ করে সমস্ত বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়া, এবং তাও এই রাগগুলোর একটা মানে থাকতো, এই কথাগুলোর একটা মানে থাকতো, যা সব ও বলে চলেছে অনেক রকম, যদি তৃণমূলের পতাকাটা হাতে না নিয়ে নিত। একবার তৃণমূল জয়েন করে গেল মানে এখন মনে হবে যে অ্যাজ ইফ তৃণমূলে জয়েন করাটাই উদ্দেশ্য ছিল, সেই পথ প্রশস্ত করার জন্য এই কথাগুলো বলতে হয়, তাই বলেছে। মানে তাতে করে যেটা হয় যে যদি কোনো দুটো কাজের কথা থেকেও থাকে, সেগুলো তখন খেলো হয়ে যায়। যাই হোক, বলে ফেলেছে, যাই দুর্বলতা থাকুক যাই থাকুক, আমার পার্টির রাজ্য সম্পাদককে যদি প্রকাশ্যে দাঁড়িয়ে কেউ গব্বর সিং বলে, তাহলে তো তার প্রতি খুব রাজনৈতিকভাবে দুর্বলতা রাখার কোনো জায়গা থাকে না। এই প্রতিকুর এখন তৃণমূলের প্রতিকুল, সে হয়তো ভবিষ্যতে নির্বাচন লড়বে, এবং তখন কি তৃণমূলের প্রতিকুলের সঙ্গে নির্বাচনটা হবে? কোথাও এই পুরনো কথাগুলো থাকবে না তো? আমি ব্যক্তিগতভাবে যখন নির্বাচন লড়েছি, তুমি যদি আমার পুরনো এইসব বের করতে পারো, তুমি দেখবে সাধারণত আমি বিপক্ষ প্রার্থীদের নিয়ে কোনো কথা বলি না, কারণ ইট ইজ আ পলিটিক্যাল ব্যাটল। আমি আমার কথাটা বলতে এসেছি, এবং আমার কথাটা মানে আমার পার্টির কথাটা, তারাও হয়তো তাই করতে এসেছেন। সুতরাং প্রতিকূলের ক্ষেত্রেও তার অন্যথা হওয়ার কোনো বিষয় নেই। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই, আমি সিপিআইএম কর্মী, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে সিপিআইএমের যে রাজনৈতিক লক্ষ্য, সিপিআইএমের যে রাজনৈতিক উদ্দেশ্য, তা সফল করার চেষ্টা চালিয়ে যাব। এখানে উল্টো দিকে রাষ্ট্রসংঘের মহাসচিব দাঁড়িয়ে আছেন না প্রতিকূল দাঁড়িয়ে আছে, যায় আসে না। দুজনে সমান না তো, আমি ওই জন্যই বললাম, আমি স্পেকট্রামটা বোঝানোর জন্য বললাম যে উনি থেকে ইনি, যায় আসে না যদি সেটা তৃণমূল হয় উল্টো দিকে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে যখন প্রতিকুরকে জয়েনিং করালেন, তখন তিনি বললেন যে প্রতিকুরের মতন বাকিদের কাছেও আহ্বান, বামপন্থী যারা ভালো কাজ করেন, যাদের লড়াইয়ে দেখা যায়, তারা এখানে আসুন, আমি যতদিন আছি জায়গা দেওয়ার চেষ্টা করব। বুঝতে কারুর বাকি নেই, এই আহ্বান সৃজন ভট্টাচার্যের উদ্দেশ্যে, এই আহ্বান দীপশিতা ধরের উদ্দেশ্যে, বাকি আরও অনেকের উদ্দেশ্যে। এই আহ্বানের উৎপালটা কি বলবে সৃজন ভট্টাচার্য? তৃণমূলের যারা ছাত্রনেতা, যুবনেতা, তারা একটু এটা ভাবুক যে তাদের দলে তারা রোজ সেনাপতি বলে রিল পোস্ট করে, কাছে কাছে থাকার চেষ্টা করে, তাদের দলের নেতাদের, তাদের উপরে কোনো ভরসা নাই। তারা সব অন্য দল থেকে কম বয়সী নেতাদের এনে তিনি দল ভরাতে ইচ্ছুক। এইটা যদি অ্যাপ্রোচ হয়ে থাকে, তার মানেটা হচ্ছে যে বেসিক্যালি তৃণমূলের যারা কম বয়সী নেতা, তাদের প্রতি তৃণমূলের সিনিয়র নেতৃত্বের কোনো ভরসা নেই। সেই জন্যে তারা কোথায় সিপিএমের থেকে দুজন খাবলা মারা যায়, কোথায় কী করা যায়, এইসব খুঁজছেন। আমার মনে হয় তৃণমূলের এই কম বয়সী নেতাদের মধ্যে আমাদের বন্ধু জাতীয় যারা, আমি তাদেরকে পরিষ্কারই বলবো যে তোমরা একটু ভেবে দেখো, এটা তোমাদের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। রাজনীতি তো স্পেকুলেশন থাকবে, এবং সেখানে চারদিকে লেখালেখি, অনেকে রাজনীতি সচেতন তারা পর্যন্ত লিখে দিলেন, অনেক জায়গায় খবরও হলো যে সৃজন, দীপশিতা এরা জল মাপছে, প্রায় তৃণমূলে চলে গেছে, যোগাযোগ রাখছে। আমি তো একটা লেখায় এমনও দেখেছি যে তোমরা নাকি তৃণমূলের কোন সাংসদের সাথে বৈঠকও করে ফেলেছো। বাহ, সেই সাংসদ জানেন কি আমি বৈঠক করেছি? আমি তো জানি না। এগুলো আসলে কি হয় বলতো, মানে তৃণমূল, বিজেপি, এদের একটা কনশাস এফার্ট থাকে যে বামেদের যে তরুণ প্রজন্মটা এসেছে তাদের সম্পর্কে বিশ্বাসযোগ্যতা মানুষের মধ্যে নষ্ট করে দাও, তাদের ক্রেডিবিলিটি কমিয়ে দাও। কখনো মিডিয়ার লোককে ব্যবহার করে, কখনো পোর্টাল ইত্যাদি, এখন অনেক রকম হয়েছে, একটা কিছু চালিয়ে দিল, লিখে দিল। আবার এরকম হতে পারে কোনো এক সময় এসএফআই একসাথে করেছি,
সৃজনের সাথে সবটা মতের মিল হয়নি, বা একটু দীপশিতা কেন বেশি আমার থেকে পপুলার হয়ে গেল, এইটাও একটু মনের মধ্যে কিন্তু কিন্তু ছিল। এই চান্সে একটু ফুসফাস করে গায়ের ঝাল ঝেড়ে দিলাম। পরে আবার দুটো ভালো কথা বলে দেবো ওদেরকে নিয়ে, যাতে আমাকে কেউ ধরতে না পারে। এই পেটিনেস এগুলো থাকে, এগুলো আমরা বুঝি, কারা করে কি করে আমাদের কাছেও খবর আসে। ঠিক আছে, আমি এগুলো খুব এই পেটিনেসের ঊর্ধ্বে উঠবো বলেই সামগ্রিকভাবে কমিউনিস্ট পার্টি করতে এসেছি। একটা আদর্শকে সামনে রেখে যদি রাজনীতি, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি সুমন, মানে আমি এটা খুব বড় বড় কথা বলার জন্য বলছি না। মানুষ তো প্রত্যেক দিনের পথ চলায় আমাদের অনেক রকম ফ্রিকশন হয়, অনেক রকম আমাদের মনের মতো হচ্ছে না এমন অনেক কিছুর মুখোমুখি আমাদের হতে হয়। আর রাজনীতিতে বিশেষত একটা দল যারা জিততে পারছে না, চেষ্টা করছে, সেই দলের রাজনীতি করতে গেলে আরও এই ধরনের দ্বন্দ্ব সামনে আসা স্বাভাবিক। দ্বন্দ্ব এই ক্ষেত্রে আমি খারাপ অর্থে ব্যবহার করলাম না কথাটা। কিন্তু প্রশ্নটা হলো যে যদি একটা মতাদর্শের ফ্রেমটা, আদর্শের ফ্রেমিংটা যদি মোটামুটি মোটের উপর ঠিকঠাক থাকে, আমি বিপ্লব সমাজ বদল অনেক বড় কথায় যেতে চাই না, কিন্তু কমিউনিস্ট পার্টি করতে এসেছিলাম তো আসলে দুনিয়া পাল্টাবো বলেই। এই যে আমরা যাদেরকে এখন যাদের ক্রেডিবিলিটি নষ্ট করার চেষ্টা হচ্ছে, প্রায় প্রত্যেকে 2011 সালের পরে বা ওই সময় থেকে রাজনীতি করতে আসা। আরও আমাদের একটু আগে, মানে ধর এই কলতান, মীনাক্ষী, শতরূপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ, আরও যা যা আছে, তারাই বা ঠিক একটা মেজর সময় তো তারা তাদের রাজনৈতিক জীবনের কাটিয়ে নিল বিরোধী রাজনীতি, বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়ার সময়টা জুড়ে তারা রাজনীতি করলো, তাই তো? খুব একটা মেটেরিয়াল চাওয়া পাওয়ার জায়গা যদি থাকতো, তাহলে কি অন্য রাস্তা একেবারে খোলা ছিল না? একটা আদর্শগত বোঝাপড়া থেকে আমরা সবাই কিন্তু পার্টিটা করতে এসেছি, রাজনীতিতে টিকে আছি। বামপন্থা, মার্ক্সবাদ, আরেকটু সুন্দর একটা সমাজ গড়ব, সেটা করার জন্য বইয়ে যে কথাগুলো পড়েছি সেটা ইমপ্লিমেন্ট করার জন্য, প্রয়োগ করার জন্য আমার হাতের সামনে সবচেয়ে কার্যকরী অ্যাপারেটাস হচ্ছে কমিউনিস্ট পার্টি। এই পুরো প্রক্রিয়াটাতে একটা জিনিস কি ইম্পর্টেন্ট বলতো, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে বামপন্থীরা, মূলত বামপন্থীদের তরুণ প্রজন্ম, এরা আদর্শ বিচ্যুত হবে না, ওই সূর্য পূর্ব দিকে ওঠের মতন একটা চিরন্তন সত্য হয়েছিল, এটাকে ভেঙে দেওয়া গেল যে বামপন্থীরা, তরুণ প্রজন্মরা, তারাও আদর্শ বিচ্যুত হতে পারে, তারাও তৃণমূলের গিয়ে নাম লেখাতে পারে, এটা কিন্তু কোথাও প্রমাণ হয়ে গেল। হতে পারে, সত্যিই একজন চলে গেছে আর আমি অস্বীকার করব কি করে? কিন্তু যারা এইটার ওপরে দাঁড়িয়ে পুরোটাকে, মানে আবার একটা সরলীকরণের জায়গায় চলে যাবেন, তাদের কাছে আমার কেবল এইটুকুই বলা যে তাজমহলও ভেঙে যেতে পারে, তার মানে মানুষ প্রেম করা বন্ধ করে দেবে তা না। ঠিক হয়েছে, অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নতুন ছেলেমেয়ে আমাদের সাথে গত কয়েক বছরে যুক্ত হয়েছে। একমাত্র আমরা সেই শক্তি পশ্চিমবাংলার রাজনীতিতে, যারা তাদের কমবয়সী বাহিনীর জোরে একটা ব্রিগেড সমাবেশ করতে পেরেছি সাম্প্রতিক অতীতে। যারা এত এত সরকারি ক্ষমতা নিয়ে আছেন তারাও কিন্তু পারেননি। তাহলে এই যে এত এত এলো, এইটাই আমি জোর দেব, নাকি কোথায় কে একটা দুটো ছিটকে ছুটকে গেল সেটাই আমি জোর দেব? আমার ধারণা, ঠিক ব্যক্তিগত খারাপ লাগা ইত্যাদি তো থাকবে, সব মিলিয়ে কিছু চর্চাও হওয়া উচিত যদি ওর কথায় বা এই ধরনের কোনো কথা কোথাও কিছু থেকে থাকে। কিন্তু সামগ্রিকভাবে ব্রডার পলিটিক্যাল প্রসেসটা, বামপন্থীরা কম বয়সীদেরকে সামনে রেখে রুজি রুটির কথাকে বাংলার রাজনীতিতে আরেকবার রিইনস্টেট করতে চাইছে, রিলোড করতে চাইছে, এইসব দাঙ্গা হাঙ্গামা মন্দির মসজিদের বাইরে এসে। আমার ধারণা সেই ব্রডার লড়াইটা ক্ষতিগ্রস্ত হবে না, বরং জোরদার হবে। এটাও তো হতে পারে যে প্রতিকূলের চলে যাওয়াটা আসলে আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ করে দিয়ে গেল। প্রতিকূল এই পর্বে যখন একের পর এক কথা বলছে, মোহাম্মদ সেলিমকে গব্বর সিং বলছে, তখন সে বলেছে যে সৃজন, তাকে বাংলা বাঁচাও যাত্রায় রাখা হয়নি, কোনো মুখার্জিরা তারা পেয়ার কা লাল, তার জন্য তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় দলে। তবে সৃজনকে নিয়ে কোনো কথা বলা যাবে না, তার কারণ মানে সৃজনের প্রতি তার অত্যন্ত সম্মান, এবং সৃজন নাকি খুব কম প্যাদা হয়, মানে প্রশংসার ঝুড়ি দিয়ে সৃজনের দিকে কিন্তু প্রতিকূল হাত বাড়িয়েছিল। তারপরেও সৃজন প্রতিকূলকে বোঝাতে পারলো না। তার মানে আসলে ও যতটা ফুলিয়ে ফাঁপিয়ে বলল, আসলে সৃজন ততটা নয় ওর কাছে, তাই তো বোঝা গেল। এইটাই আমার আক্ষেপ, যে আমার কথাটা শুনতে পারতো, যদি শুনতো আমার ধারণা
সমস্যাগুলো সমাধান হতো, শান্তিতে ঘুমাতেও পারতো। দেখা যাক। এই ছবিটা দেখো, এই ছবিটা তুমি লিখেছো রাত অনেক হলেও মন টানচান করছে, আমার ক্রাইসিসের কমরেড, কাল জিতে আয়, কাল জিতে আয়। এই ছবিটা অনেক পুরনো ছবি, কোনো একটা নির্বাচনের আগের দিন। এই যে ক্রাইসিসের কমরেড যাকে তুমি বলছো, সেই ক্রাইসিসের কমরেড বোধহয় আজকে সিপিএমকে একটা ক্রাইসিসে ফেলে দিয়ে চলে গেল। কমরেড প্রতিকুর রহমান আমার কাছে ক্লোজ চ্যাপ্টার। তুমি আমাকে তৃণমূল নিয়ে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেবো। এই ছবিটা, এটা দীনেশ মজুমদার ভবনে, এই যারা যে চারজন এখানে দাঁড়িয়ে আছে, এই চারজনকে নিয়েই তুমুল আলোচনা উঠেছিল, চারজনই তৃণমূলে চলে যাচ্ছে প্রায়। আর এইটা হচ্ছে লালবাজার অভিযানের ছবি, লালবাজার অভিযানের ছবি। এখানে এই তিনজনকে দেখা যাচ্ছে, এই তিনজন পুরো বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে, এই তিনজনও তৃণমূলে চলে যাচ্ছিল, তার মধ্যে একজন তো চলেই গেছে, আর দুজন বাকি আছে, এমনও আলোচনা হচ্ছে। এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য এটাই যে এতটা পর্ব, এতগুলো দিন, এতগুলো সময়, এতগুলো মুহূর্ত, সেই সব কিন্তু এই কথাতেই প্রকাশ পেয়ে যাচ্ছে ক্লোজ চ্যাপ্টার। চ্যাপ্টারটা ক্লোজ করতে হলো তার অনেক কটা কারণ থাকতে পারে। মূল কারণ কি? সেটা প্রতিকূর বলতে পারবে, এটা ভুল লোককে জিজ্ঞাসা করছো। চ্যাপ্টারটা একটু গড়বড় করছে, একটু বইয়ের পাতায় মানে কি যেন ঠিকমতো ছাপা হয়নি অক্ষরগুলো, একটু পাতাটা হয়তো বিবর্ণ হয়ে যাচ্ছে। এগুলো বুঝতে পারার পরে শুধরানোর জন্য অনেক চেষ্টা করেছি। সুতরাং চ্যাপ্টার ক্লোজ হলো কেন, এই উত্তর দেওয়ার ওনাস আমার নয়। যে চ্যাপ্টার ক্লোজ করে চলে গিয়েছে উত্তর সেই দিতে পারবে। সে বলছে তার উত্তর হচ্ছে সিপিএমের রাজ্য সম্পাদক, তাকে অ্যাড্রেস করে আমি একটা চিঠি লিখলাম, যে চিঠিটা সবার কাছে চলে গেল। সেই রাজ্য সম্পাদক একবার কথা বলতে পারলেন না, কেন পারলেন না? বিমান বসু কথা বলতে চেয়েছিলেন। বিমান বসু সিপিএমের রাজ্য সম্পাদক নন, আমি রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছি, প্রতিকূলের উত্তর ছিল। আমি যতদূর জানি তার আগে সেলিমদা একবার ফোন করেছিলেন। সুজনদা গত 1 মাস 1.5 মাস ধরে টানা ফোন করে চলেছেন। রবীন্দ্র অনেকবার চেষ্টা করেছেন কথা বলেছেন। বিকাশ ভট্টাচার্য চেষ্টা করেছেন, আমি আরও এরকম অনেকের নাম বলতে পারি। সর্বোপরি বিমান বসু। এটা ঠিক, বিমানদার কথা আমাদের কাছে বেদবাক্যের মতো। এটা ও নিজেই দেখলাম কোথায় এটা বলেছে যে আমি বিমানদারকে ফেস করতে পারবো না, কারণ উনি একটা কিছু বললে আদেশ ইত্যাদি। তার মানে বিমানদার কথাটা মানবো না, এটা বিমানদার সাথে দেখা করার আগেই ডিসাইডেড হয়ে গেছিল। তাই তো দাঁড়াচ্ছে, বিমানদা যাই বলবেন সেটা ফেলতে পারবো না, তাই বিমানদার কাছে যাব না। দ্যাট মিন্স আলোচনার আগেই ডিসিশন হয়ে গেছে যে আমি কি করতে চাই। বাকিটার উত্তর ও দেবে। আমি ওকে নিয়ে খুব খারাপ কথা বলার প্রবৃত্তি আমার খুব ভিতর থেকে এখনও আসছে না। আমি খানিকটা এড়িয়ে চলতে পারলেই আমার ভালো হয়। আমি আর এই প্রতিকূল নিয়ে আর কিছু জিজ্ঞাসাও করবো না। একটা বিষয় জিজ্ঞাসা করবো, যেটা সিপিএম নিয়ে। সিপিএমের রাজ্য কমিটিতে প্রতিকূলের নাম ছিল, তো এখন প্রায় 24 ঘন্টা হয়ে গেছে ও বহিষ্কৃত। এখন ওয়েবসাইট থেকে নামটা বাদ দেওয়া হয়নি, হয়তো কিছুক্ষণ বাদে আপলোড করা হবে, বাদ দেওয়া হবে। তৃণমূল এটা নিয়ে বলছে যে আসলে ওরা এতটাই শকড, এত ব্যথা পেয়েছে যে এই কাজটা অন্তত করে উঠতে পারছে না, যেখানে সিপিএম ডিজিটালি খুব স্ট্রং। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আমাদের রাজ্য কমিটির ওয়েবসাইট থেকে তোমার ইন্টারভিউ শেষ হলে একটা অভিযোগ এসছে যে ওর নামটা এখনও আছে, সেটা না হয় করে নেওয়া যাবে। এইরকমই অভিযোগ আছে যে কয়লা, গরু, বালি, চাকরি, লটারি ইত্যাদি প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ডাক পেয়েছেন, সিবিআইয়ের ডাক পেয়েছেন। একটা নাম বাদ দেওয়া। তৃণমূল এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে উঠতে পারেনি। অনুব্রত মণ্ডল, কি নাম, ওই যে বালুবাবু খাদ্যমন্ত্রী ছিলেন, নামটা মনে থাকে না, আরও যারা সব এই ধরনের আছেন, এরা তো তৃণমূলের কমিটি আলো করে বসে থাকেন। তৃণমূল আগে নিজের ময়লা পরিষ্কার করুক, তারপর অন্যের বানান ভুল ধরবে। সৃজন, তার কাছে অন্তত প্রতিকূল এখন ক্লোজড চ্যাপ্টার। প্রতিকূলের সঙ্গে যদি লড়াই করতে হয়, সেটা হবে তৃণমূলের বিরুদ্ধে সৃজনের লড়াই। তার কারণ প্রতিকূল এখন তৃণমূলের কর্মী, তৃণমূলের সৈনিক। এর বাইরে এখনও আর কোনো খারাপ কথা বলার জায়গায় সৃজন পৌঁছতে পারেননি। তার কারণ রাজনীতিকে সৃজন এখনও সেই প্রফেশনালিজমের জায়গায় নিতে পারছেন না, অন্তত প্রতিকূলের ক্ষেত্রে। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।